সাবজেক্টের বাইরে কোনো প্রশ্ন করবে না, মনে হলো তো? না, ঠিক আছে। আমরা প্রথমে জানবো জনবসতি কাকে বলে। আগের দিন আমরা দুদিন ধরে জনবসতি কিছুটা পড়েছি। যখন কোনো নির্দিষ্ট স্থানে বেশ কয়েকটি প্রাকৃতিক বা আর্থসামাজিক সুবিধা থাকার জন্য মানুষ সেখানে আবাসস্থল তৈরি করে স্থায়ীভাবে বাস করতে শুরু করে, এবং সেখানে একটা জায়গায় যদি আমরা বাস করতে শুরু করি, সেখানে শুধু বাড়ি ছাড়াও আর কি কি লাগবে? রাস্তাঘাট লাগবে, জলের সুবিধা লাগবে, শিক্ষা প্রতিষ্ঠান লাগবে, মন্দির লাগবে, আমরা তৈরি করি। তো এইগুলো সব নির্মাণ করে এবং স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে, তখন তাকে বলা হয় জনবসতি। ধরো এই একটা এলাকা, তো এখানে প্রাকৃতিক কিছু সুবিধা রয়েছে, আর্থসামাজিক কিছু সুবিধা রয়েছে, তো কিছু মানুষ বাস করতে শুরু করলো। কিছু মানুষ যখন বাস করতে শুরু করলো, তখন তারা সেই প্রাকৃতিক এবং আর্থসামাজিক যে প্রাথমিক নিডস মানে কি? খাদ্য, বস্ত্র আর বাসস্থান। তো সেইগুলো যখন আছে, সেই সুবিধা যখন আছে, তারপরেও তারা বসবাস করতে শুরু করার পর কি করলো? রাস্তাঘাট নির্মাণ করলো, মন্দির নির্মাণ করলো, স্কুল কলেজ নির্মাণ করলো, এইভাবে নির্মাণ করতে শুরু করলো। তারপর স্থায়ীভাবে বসবাস করতে শুরু করলো। এটাকে বলা হয় বসতি। মুখস্থ করার দরকার নাই, খুব সহজ। একটা বসতি কেমন জায়গায় গড়ে উঠবে? নিশ্চয়ই মরুভূমিতে গড়ে উঠবে না, নদীর বাড়িতে গড়ে উঠবে না। কেমন জায়গায় গড়ে উঠবে? যখন কোনো একটা নির্দিষ্ট স্থানে প্রাকৃতিক এবং আর্থসামাজিক কিছু সুবিধা থাকবে, সেখানে মানুষ আরও কিছু সুবিধা তৈরির জন্য রাস্তাঘাট, মন্দির, জলের ব্যবস্থা, ক্লাব, আধুনিক কালে আরও অনেক ব্যবস্থা গড়ে ওঠে, সেইগুলো তৈরি করে সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করবে। তখন সেই জায়গাটাকে বলা হবে জনবসতি। মনে থাকবে? এই জনবসতি আর্থসামাজিক, দেখো জনবসতি কত প্রকারের হয়। অ্যাকচুয়াল জনবসতি এত বিভিন্ন প্রকারের হয়, এটাকে কত প্রকারের হয় এটা বলে সীমাবদ্ধ করা যায় না। তবু আমরা মোটামুটি যেগুলো প্রধান প্রধান জনবসতি, সেইগুলো সম্পর্কে জানব। আমরা আর্থসামাজিক নিরিখে, আর্থসামাজিক দিক থেকে দুই প্রকার জনবসতি দেখতে পাই। কি কি? না, গ্রামীণ জনবসতি, গ্রামীণ বসতি, আর পৌর বসতি। গ্রামীণ বসতি কোনগুলো? যেখানে আমরা বাস করি, গ্রাম। আর পৌর বসতি কোনগুলো? এলিটরা বাস করে, প্রিমিয়াম কোয়ালিটির লোকরা বাস করে, তাই তো? লাভপুর গ্রাম, লাভপুর কিন্তু গ্রাম, লাভপুর টাউন নয়, আমরা ভাবি কান্দি ওঠে, ঠিক আছে, বহরমপুর ওঠে, শিউড়ি ওঠে, কলকাতা তো বিশাল ব্যাপার। যাই হোক, এটা আমরা পরে জানবো। আমরা গ্রামীণ বসতিটা জানবো। এই গ্রামীণ বসতিটা কার আন্ডারে থাকে? পঞ্চায়েতের আন্ডারে থাকে। আমি যদি একটু গোটা রাজ্যের নিরিখে আসি, তাহলে কি দেখবো? প্রথমে একটা রাজ্য, রাজ্যের পর একটা স্তর, সেটা হচ্ছে জেলা। জেলার পর কি স্তর আছে? জেলাকে কি কি ভাগে ভাগ করা হয়? কয়েকটা মহকুমাতে ভাগ করা হয়। তাহলে মহকুমা এলো। মহকুমাতে কি কি থাকে? তারপরে কি কি থাকে? ব্লক। একটা ব্লকের মধ্যে কি কি থাকে? কয়েকটা পঞ্চায়েত। যেমন আমাদের বড়া ব্লক, এর মধ্যে উন্নয়ন একটা পঞ্চায়েত, শাওড়া একটা পঞ্চায়েত, মানে অঞ্চল আর কি। এরকম করে অজস্র পঞ্চায়েত রয়েছে। পঞ্চায়েতের আন্ডারে কি কি থাকে? কতগুলো গ্রাম থাকে, গ্রাম বা মৌজাও বলা হয়। তবে গ্রাম আর মৌজা কিন্তু পুরোপুরি এক নয়। আমরা আগে গ্রামীণ বসতি কাকে বলে জানবো। আমরা 11-এ অর্থনৈতিক ভূগোলে প্রথমেই একটা জিনিস পড়েছিলাম, কয়েকটা শ্রেণীর কার্যকলাপ। মনে আছে? প্রাথমিক শ্রেণীর কার্যকলাপ, দ্বিতীয় শ্রেণীর কার্যকলাপ, তৃতীয় শ্রেণীর কার্যকলাপ, এগুলো খাওয়া হয়ে গেছে। প্রথম শ্রেণীর কার্যকলাপ কোনগুলো? কৃষিকাজ, বনজ সম্পদ সংগ্রহ, মাছ শিকার আর পশুপালন। প্রধানত এই চারটে হচ্ছে প্রাথমিক কার্যকলাপ, প্রথম শ্রেণীর কার্যকলাপ। বুঝতে পেরেছিস? তো এই পশুপালন
ভিডিও দিকে মন না দিয়ে পড়ার দিকে মন দেয়। পশুপালন, কৃষিকাজ, মাছ শিকার, বনজ দ্রব্য সংগ্রহ, এই চারটে হলো প্রধান প্রাথমিক কাজ। আরো আছে, এই চারটে হলো প্রধান প্রাথমিক কাজ বা প্রাথমিক অর্থনৈতিক কাজ। এই চারটিকে কেন্দ্র করে কোনো অঞ্চলে যখন বসতি গড়ে ওঠে তখন তাকে বলা হয় গ্রামীণ বসতি। বোঝা গেছে? সেরকমই দেওয়া আছে। যখন পশুপালন, কৃষিকাজ, মাছ শিকার, বনজ দ্রব্য সংগ্রহ, প্রধানত এই চার প্রকার প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলীকে কেন্দ্র করে কোনো অঞ্চলে ইতস্তত বা গোষ্ঠীবদ্ধ বসতি গড়ে ওঠে তখন তাকে বলা হয় গ্রামীণ বসতি। মনে থাকবে? আচ্ছা আচ্ছা, গ্রামীণ কথাটার ইংরেজি নাম কি ওটা? জানি না ইংরেজি। রুরাল, তাই তো? গ্রামীণ কথাটার ইংরেজি প্রতিশব্দ হলো রুরাল। এই রুরাল কথাটা ল্যাটিন শব্দ RUS থেকে এসেছে। অনেক সময় শর্ট কোশ্চেনে বা এমসিকিউতে প্রশ্ন আসে যে রুরাল কথাটার উৎপত্তি কোন শব্দ থেকে? ল্যাটিন শব্দ থেকে। শব্দটা কি? RUS, রিনিকা। বুঝতে পেরেছ? আচ্ছা, এই গ্রামীণ বসতির বেশ কয়েকটা কনসেপ্ট আছে। কিরকম শোন, আমরা হ্যামলেট আগে দিন পড়েছি, আজকেও জানবো, বিস্তারিত জানবো হ্যামলেট সম্পর্কে। আগে ছোট করে পড়েছি। গ্রামীণ বসতি ঠিক এরকম হবে। হ্যামলেটের থেকে বড়, আবার শহরের থেকে ছোট। বুঝতে পারলাম? যেটা ওখানে ভাষায় দেওয়া আছে সেটা আমি সাংকেতিকভাবে দেখিয়ে দিলাম। দেখো, গ্রাম হবে হ্যামলেটের থেকে বড়, ঠিক লিখেছি? গ্রাম তো বড় দেখাচ্ছে, বড়, আবার শহরের থেকে ছোট। বুঝতে পেরেছো? কখনো লাভপুর কাঁদির থেকে বড় হয়ে যাবে না। কি করে বুঝবো কোনটা বড় কোনটা ছোট? আয়তন তো লাভপুর কাঁদির সমানই। যখন কোনো বসতিকে পরিমাপ করা হয় প্রথমেই দেখা হয় তার জনসংখ্যা। লাভপুরের জনসংখ্যা, কান্দির এখন 10/1 বুঝতে পেরেছো? তো লাভপুর ওই জন্য এখনো পঞ্চায়েত রয়েছে, গ্রাম রয়েছে, কান্দি পৌরসভা। হ্যামলেট কি জিনিস আমরা একটু পরে জানবো, আগের দিন শিখিয়েছি, পড়েছি, আজকে একটু পরে জানবো। তাহলে হ্যামলেট থেকে গ্রাম বড় হবে, আবার শহরের থেকে গ্রাম ছোট হবে। দেখো ওটাই, দেখো ভাষায় আকারে বেশ ভালো করে গুছিয়ে লেখা আছে। দেখেছো? দেখা হয়েছে? নেক্সট, আবার ভারতীয় জনগণনা যে আয়োগ, আমাদের ভারতীয় জনগণনা একটা দপ্তর রয়েছে যারা প্রতি 10 বছর অন্তর জনগণনা গোটা দেশের লোক গুনতো। যেমন 2001 সালে হয়েছিল, 2011 সালে হয়েছিল, 2021 হওয়ার কথা ছিল, করোনায় খেলে এখনো হয়। যাই হোক, আপাতত লেটেস্ট জনগণনা 2000, তারপরে জনগণনা হয় না। আমরা যে ডেটা দেখতে পাই ওটা সবই 2011-তে। তার মানে যা যা ডেটা দেখতে পাই সব এখন কিন্তু বেশি হবে ডিসেম্বর। যাকে তো ভারতের জনগণনা করার জন্য একটা যে দপ্তর আছে, তাদের মতে আবার সংজ্ঞাটা একটু অন্যরকম। কিরকম না, এক একটা মৌজা ইজ ইকুয়াল টু এক একটা গ্রাম। বুঝতে পেরেছো? মৌজা জিনিসটা কি? মৌজা হলো একটা প্রশাসনিকভাবে ছোট্ট ক্ষুদ্রতম একক। কোনো একটা বিশাল ধরো একটা জেলার ক্ষুদ্রতম একক কোথায় এলাম আমরা? গ্রামে চলে এলাম না? ছোট করতে করতে চলে এলাম না গ্রামে। এই যে আমাদের শরীর, আমাদের শরীরের ক্ষুদ্রতম একক কোনটা? কোষ। পড়েছিস না যে কোষ হচ্ছে আমাদের শরীরের ক্ষুদ্রতম একক। এই যে আমাদের এই যে বাড়িটা, এই বাড়িটার ক্ষুদ্রতম একক কি হবে? একটা ইট, তাই তো? তেমনি
মৌজা হচ্ছে মৌজা আর গ্রাম প্রায় ইকুয়াল, ঠিক আছে, একটু তফাৎ আছে, সেটা আমরা একটু পরে জানবো। নেক্সট যে সংজ্ঞা দেখো দেওয়া আছে এখানে, যে গ্রামীণ বসতির বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য মুখস্থ করার দরকার নেই। প্রথম হচ্ছে আয়তন। আচ্ছা, গ্রাম আয়তন ছোট হয় না বড় হয়? ছোট হয়, ছোট বা মাঝারি হয়, শহরের কাছে ছোটই হয়। তাহলে আয়তন ছোট হয়। 2 নাম্বার, বাড়ি তৈরি সামগ্রী। গ্রামের বেশিরভাগ বাড়ি কি দিয়ে তৈরি হয়? কাঠ, মাটি, বাঁশ ইত্যাদি। তবে হ্যাঁ, বর্তমানে আর সবই কংক্রিট হয়ে গেছে। এটা লিখে দেবে যে গ্রামে যেসব বাড়ি তৈরি হয় বেশিরভাগই তার উপাদান হলো মাটি, কাঠ আর বাঁশ, খড়। কিন্তু বর্তমানে কংক্রিটের প্রাধান্য দেখা যায়। বর্তমানে মাটির বাড়ি খুঁজতে হবে গ্রামে, তাই না? এবং গ্রামে এমন এমন বাড়ি আছে, লাভপুরে এমন এমন বাড়ি আছে, লাভপুর ঢুকতেই এইদিকে তাকিয়ে দেখি দেখি আর কি, ঠিক আছে, দেখার মতো বাড়ি। নেক্সট হচ্ছে সাংস্কৃতিক পরিমণ্ডল। সাংস্কৃতিক পরিবেশ। গ্রামে শিক্ষা আর সংস্কৃতির প্রসার কিন্তু আগের মতো মানে শহরের মতো ঘটে, আজও ঘটে। তাহলে কি লিখবো? যে গ্রামীণ পরিবেশে বা গ্রামীণ বসতিতে শিক্ষা ও সংস্কৃতির বিকাশ সেভাবে ঘটেনি বা ঘটে না। হয়েছে, হ্যাঁ, টুকিটাকি স্কুল টুল তৈরি হয়েছে, কিন্তু যেভাবে শহরে হয়েছে সেভাবে এখানে হয়নি। নেক্সট হচ্ছে 4 নাম্বার, জীবিকা বা অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এটা সংজ্ঞাতে বলা ছিল গ্রামের মানুষদের প্রধান জীবিকা কি? কৃষিকাজ, পশুপালন, বনজ সম্পদ সংগ্রহ আর মাছ সংগ্রহ, তাই তো? এই 4টে হলো প্রধান। স্যার আমাদের এখানে তো কেউ ওই বনজ সম্পদ সংগ্রহ করে না। আমাদের এখানে করে না, সুন্দরবন অঞ্চলে যেসব গ্রামগুলো রয়েছে সেখানে কৃষিকাজ অতটা প্রভাব পড়েনি, ওখানে বনজ সম্পদ আর পশুপালনটা বেশি হয়। তাহলে জীবিকা হচ্ছে প্রধান জীবিকা কৃষিকাজ, পশুপালন, মাছ সংগ্রহ আর বনজ সম্পদ সংগ্রহ করা। তবে হ্যাঁ, বর্তমানে গ্রামীণ বসতিতেও গ্রাম থেকেও দ্বিতীয়, তৃতীয়, এমনকি 4র্থ শ্রেণীর কর্মচারীও কিন্তু বেরিয়ে আসছে না? গ্রাম থেকে শিক্ষক যাচ্ছে না? শিক্ষক কোন শ্রেণীর কর্মচারী? 3য় শ্রেণী। বুঝতে পেরেছ? 5 নম্বর, সামাজিক সম্পর্ক। সামাজিক সম্পর্ক গ্রামের দেখবে কিছু সমস্যা থাকে, জাতিভেদ, বর্ণভেদ আর ধর্মীয় ভেদ। শহরে থাকে না তা না, গ্রামে এটা বেশি থাকে। বুঝতে পেরেছো? মানে জাতি, ওরা এই জাতির আমরা এই জাতি, ওরা এই বর্ণের আমরা এই বর্ণের, ওরা ওই ধর্মের আমরা এই ধর্মের, এই সমস্যাগুলো গ্রামে বেশি থাকে। এটা ঠিক, কিন্তু গ্রামে একটা পজিটিভ দিক থাকে, সেটা হচ্ছে পরস্পরকে সাহায্য করার যে মানসিকতা, পরস্পরের অসুবিধায় ঝাঁপিয়ে পড়ার যে মানসিকতা, এইটা কিন্তু গ্রামীণ বসতিতেই দেখা যায়। সামাজিক সম্পর্ক গ্রামের মানুষের মধ্যে খুব শক্তপোক্ত হয়। গ্রামের কোথাও যদি একটু আগুন লাগে, কাউকে ডাকতে হয় না যে জল নিয়ে এসো বা বালতি নিয়ে ছুটে এসো। শুনেছিস কখনো গ্রামে আগুন লেগেছে দমকল এসেছে? আসে না, ফোন যায় না, ফোন গেলেও আস্তে আস্তে ফিনিশ। ওই জন্য গ্রামের মানুষই আগুন নেভায়। শহরে তোমাকে কিন্তু অবশ্যই কি করতে হবে না, দমকলকে ডাকতে হবে। দমকল না ডাকলে কিন্তু আগুন নেভানোর কেউ নাই। বুঝতে পেরেছ? তাহলে গ্রামের যে বসতি সেখানে সামাজিক সম্পর্ক খুব স্ট্রং হয়, খুব পোক্ত হয়। নেক্সট যে পয়েন্ট আছে সেটা হচ্ছে শাসনতন্ত্র। গ্রামের যে শাসন কার্য চলে কার মাধ্যমে? পঞ্চায়েতের মাধ্যমে। পঞ্চায়েতের মাধ্যমে শাসন কার্য চলে। পঞ্চায়েতের মাধ্যমে শাসন কার্য চলে। ওই ঘুগনি মুড়ি খেতে ভোটের সময় জিন্দাবাদ পুলিশ বল, পঞ্চায়েতে কটাস কর।
থ্যাংক ইউ।